আজকে আমি শুরু করব ব্যক্তিত্বের মূল্যায়ন, মানে অ্যাসেসমেন্ট অফ পার্সোনালিটি। এটা ইউনিট 2 বিপিসিসি 103 এর আন্ডারে। তো এই নতুন যে অধ্যায়টা আমরা ইউনিট 2 এ, সেখানে দেখব আমরা ব্যক্তিত্বের কি করে মূল্যায়ন করি। তো এই মূল্যায়ন করতে গেলে আমাদের কিছু পদ্ধতি মেনে চলতে হয়, কিছু নিয়ম বা কিছু রিলায়েবিলিটি বা ভ্যালিডিটি যেগুলো আমরা পড়ব, সেই নিয়ম মেনে এই পদ্ধতিকে আমরা ব্যবহার করতে পারি। তো বিভিন্ন ধরনের এই ব্যক্তিত্বের মূল্যায়ন করার বিভিন্ন রকমের উপায় আছে। তো এইটাই হচ্ছে ব্যক্তিত্ব কিভাবে আমরা মাপবো বা একে অপরের থেকে কি কি বিষয় আলাদা সেটা আমরা কি করে বুঝবো, আমরা এই মূল্যায়নের দ্বারাই আমরা সেটা করতে পারবো। তাহলে আমাদের এই মূল্যায়ন করতে গেলে আমাদের কিছু জিনিস বা কিছু থিওরি কথা আমাদের মাথায় রাখতে হবে, যেগুলো আমাদের মূল্যায়নের দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এই এই যে সাইকোলজিক্যাল যে অ্যাসেসমেন্ট বা মনোবিজ্ঞানের যে সমস্ত মূল্যায়ন, এবং এটা যদি ব্যক্তিত্বের মূল্যায়ন হয়, তাহলে আমরা দেখব যে এক ব্যক্তি আরেক ব্যক্তির থেকে কি বিষয় আলাদা। তার মানে তার ইচ্ছে, তার ব্যক্তিত্ব তো বটেই, এবং ব্যক্তিত্বের মধ্যে তার রাগ, তার ব্যবহারিক দিক সবকিছুই কিন্তু আলাদা বা একে অপরের থেকে আলাদা। তাহলে সেই দিকগুলো আমরা কিভাবে পরীক্ষা করব? নানান রকম পরীক্ষার মাধ্যমে আমরা এই যে ব্যবহারিক যে পার্থক্য, একের থেকে আরেকজনের যে ব্যবহারিক পার্থক্য, সেগুলো আমরা আলাদা করে এই ব্যক্তিত্বের মূল্যায়ন দ্বারাই সেটা আমরা করতে পারব। তাহলে আমরা দেখব যে এক ব্যক্তি কিভাবে তার সামাজিক, সে সোশ্যাল বা সামাজিক অবস্থায় সে কি কি ধরনের তার ব্যবহারিক দিক, সেগুলো সম্পূর্ণ আমরা এই মূল্যায়নের দ্বারা আমরা ধরতে পারব। তাহলে এক ব্যক্তি আরেক ব্যক্তির সঙ্গে তার ইন্টারেস্ট বা ইচ্ছে, অ্যাপটিটিউড, সে কোন দিকে, তার তার ন্যাক কোন দিকে, অথবা তার কি কি অ্যাচিভমেন্ট রয়েছে, সে ভবিষ্যতে কি কি করেছে, তার বুদ্ধি, ইন্টেলিজেন্স, তার মুড এবং তার ইচ্ছা বা মোটিভ, এইগুলো সমস্ত কিন্তু আমরা এই মূল্যায়নের দ্বারা দেখতে পাই। তাহলে আমরা দেখব যে এই যে মনোবিজ্ঞানের যে সমস্ত মূল্যায়নের পদ্ধতি, সেগুলো ঠিক কেন বা কি কারণের জন্য এই মূল্যায়ন করা হয়। প্রথমত বলতে গেলে এক ব্যক্তি আরেক ব্যক্তির সঙ্গে ব্যবহারিক দিক থেকে কিভাবে আলাদা সেটা আমরা ধরতে পারি। তাছাড়া তাকে আমরা ডেসক্রাইব করতে পারি, অর্থাৎ সেই ব্যক্তি কিরকম ধরনের সেটা বোঝানোর জন্য এই মূল্যায়নের প্রয়োজন। তাছাড়া এক্সপ্লেন বা বোঝানোর যে সমস্ত ফ্যাক্টর বা যে জিনিস দিয়ে আমরা একটা ব্যক্তিকে সম্পূর্ণভাবে বোঝাতে পারি, তার প্রত্যেকটি দিক কিন্তু এই মূল্যায়নের দ্বারা ধরা পড়ে। আরেকটা হচ্ছে যে প্রেডিক্ট, যে সেই ব্যক্তি পরবর্তীকালে তার ব্যবহারিক দিক কিরকম হবে বা সে কিরকম ধরনের ব্যবহার করতে পারে সেই নির্দিষ্ট সেই সিচুয়েশনে, সেটা কিন্তু আমরা এই ব্যক্তিত্বের মূল্যায়নের দ্বারা আমরা সহজেই ধরতে পারি। তাহলে এই কিছু প্রিন্সিপালস আমরা দেখব, যেটা কিন্তু এই মূল্যায়নের জন্য আমাদের ভীষণ প্রয়োজন। তো সেই মূল্যায়নের দিক থেকে প্রথম বলতে গেলে বলতে হয় যে কম্প্রিহেনসিভ বা হলিস্টিক। তার মানে হচ্ছে ব্যাপক, সামগ্রিক দিক থেকে আমরা কিভাবে বুঝতে পারি সেই মানুষটি বা সেই ব্যক্তি তার জীবনের কি কি রকমের অ্যাসপেক্টস রয়েছে, বা তাকে বুঝতে গেলে তার ব্যবহারিক দিক থেকে, যেমন সোশিও কালচারাল বলতে হয়। সোশিও কালচারাল অর্থাৎ সামাজিক সাংস্কৃতিক যে ব্যবহারিক দিক, যেখানে সমাজের সে কিভাবে লোকের সঙ্গে ব্যবহার করে, এই দিকটা কিন্তু সম্পূর্ণ স্পষ্ট হয়ে যায় এই অ্যাসেসমেন্ট বা মূল্যায়নের দ্বারা। দ্বিতীয়ত হচ্ছে যে সিস্টেমেটিক, এটা কিন্তু একটা পদ্ধতির দ্বারা
এটা তৈরি। তার মানে এটা যেমন তেমন একটা মূল্যায়ন নয়, সেটার একটা নির্দিষ্ট পদ্ধতি আছে, রুলস আছে, রেগুলেশনস আছে, সেটা মেনেই কিন্তু এই মূল্যায়নকে তৈরি করা হয়েছে। এবং এর কিন্তু কিছু প্ল্যানিং আছে, অর্থাৎ পরিকল্পনা। মানে আমরা যেমন তেমন কোনো একটা মূল্যায়নকে আমরা পার্সোনালিটি বা ব্যক্তিত্বের মূল্যায়ন বলে ধরতে পারি না। যার নির্দিষ্ট একটা সিস্টেমেটিক অর্থাৎ একটা পদ্ধতিগত যে টেস্ট রয়েছে, সেগুলোকেই কিন্তু এই মূল্যায়নের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তাহলে এই প্ল্যানিং অর্থাৎ পরিকল্পনা করে যে সমস্ত টেস্ট তৈরি করা হয়েছে বা পদ্ধতি তৈরি করা হয়েছে, সেগুলোই কিন্তু এই মূল্যায়নের ক্ষেত্রে কাজে লাগে। দ্বিতীয়ত হচ্ছে যে আমরা এখানে দেখতে পাই এই মূল্যায়নের দ্বারা অনেক রকম মেথড বা পদ্ধতি বা টেকনিক ব্যবহার করা হয়েছে, যার দ্বারা আমরা এই যে মূল্যায়ন যে সরঞ্জামগুলি বা অ্যাসেসমেন্ট টুলস যেটা বলা হয়, সেইগুলোকে তৈরি করা হয়েছে। এবং তার দ্বারা আমরা সমাজের নির্দিষ্ট কোনো ব্যক্তি বা একটা পুরো গোষ্ঠীর ওপর এই ধরনের মূল্যায়ন করতে পারি বা অ্যাসেসমেন্ট করতে পারি। এবং তার একটি নির্দিষ্ট স্ট্যাটিস্টিক্যাল কিছু স্কোরিং পদ্ধতি আছে, তার দ্বারা আমরা সেটাকে সম্পূর্ণ আলাদাভাবে বুঝতে পারি এবং একে অপরের থেকে কি কারণে বা ব্যবহারিক দিক থেকে বা মানসিক দিক থেকে কি কি পরিবর্তন, সেটা আমরা সহজে বুঝতে পারি। তাহলে আমরা দেখলাম যে এই কনসেপ্ট অফ সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্ট, মানে এই যে পদ্ধতিগুলো, মূল্যায়নের যে পদ্ধতিগুলো, সেগুলোর কিন্তু নির্দিষ্ট কিছু নিয়ম কানুন মেনে চলে। যেমন সেটা হচ্ছে প্রপার্টিজ অফ আ গুড টেস্ট, সেটা কি কি প্রপার্টি সেখানে থাকতে পারে এবং তার কি কি পদ্ধতিজনক কি কি দিক থাকতে পারে। যেটা বলছিলাম যে প্রথম হচ্ছে আমি বললাম যে এটা হচ্ছে কম্প্রিহেনসিভ, অর্থাৎ যেখানে ব্যাপক বা সামগ্রিক কিছু রকম বা কম্প্রিহেনসিভ বা হলিস্টিক বলা হয়। দ্বিতীয়ত হচ্ছে এটা একটা পদ্ধতিগত, নির্দিষ্ট কোনো নিয়ম কানুন মেনেই কিন্তু এটা তৈরি করা হয়েছে। এবং তৃতীয়ত হচ্ছে এটা একটা অনগোয়িং সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্ট। অনগোয়িং অর্থাৎ চলমান, মানে এটা এখন সবাই বা বেশিরভাগ ক্ষেত্রেই এই সাইকোলজিক্যাল যে অ্যাসেসমেন্ট বা মূল্যায়ন, ব্যক্তিত্বের মূল্যায়ন করতে কিন্তু এই ধরনের ইউজ টু বা সহজেই ব্যবহৃত যে পদ্ধতিগুলো, সেগুলো কিন্তু এখানে ব্যবহার করা হয়। চতুর্থ হচ্ছে এইটা হচ্ছে অ্যাকিউরেট। অ্যাকিউরেট মানে হচ্ছে যেটা একেবারে একদম ঠিক, যার কোনো রকম ভুল বা মানে সঠিক যেটাকে আমরা বলি, সেটাই হচ্ছে অ্যাকিউরেট। এবং এর যে অ্যাসেসমেন্ট বা এর যে কনক্লুশন বা ইন্টারপ্রিটেশন অথবা স্কোরিং পদ্ধতি যেগুলো, সেগুলো মেনে যে যে উত্তরটা আমরা পাবো বা যে ফলাফলটা পাবো, সেই ফলাফলটা কিন্তু একেবারে সঠিক হবে। এবং একেবারে শেষে বলি কনফিডেন্সিয়াল। কনফিডেন্সিয়াল কথাটার অর্থ হচ্ছে গোপনীয়তা। এবং এই যে মূল্যায়ন যে করছি, ব্যক্তিত্বের যে মূল্যায়ন, সেই মূল্যায়নের যে নির্দিষ্ট কিছু পদ্ধতি মেনে যে মূল্যায়ন করা হচ্ছে, সেটা কিন্তু খুব জরুরি যে অন্য লোকের থেকে সেটা গোপনীয় রাখা। কেননা সেই ব্যক্তি কোন সময় কিরম তার ব্যবহারিক পরিবর্তন হয়, সেটা কিন্তু একেবারে এই সাইকোলজিস্টদের খুবই প্রয়োজন যে সেটা গোপনীয় রাখা। তাহলে এইগুলো হচ্ছে নির্দিষ্ট কিছু অ্যাসপেক্ট যেটা আমরা এই সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্ট করতে এগুলো প্রয়োজন হয়। এবার আসছি অ্যানাস্টেসি। তিনি একটা খুব ইম্পর্টেন্ট একটা ডেফিনিশন আমাদেরকে দিয়েছেন যে এই psychological test is essentially an objective and standardized measure of a sample of behavior. এর
অর্থাৎ এর মানে হচ্ছে যে এই যে মনোবিজ্ঞানের যে সমস্ত টেস্ট বা মূল্যায়নের যে সমস্ত পদ্ধতি রয়েছে সেগুলো কিন্তু একটি নির্দিষ্ট উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এবং তার একটি নির্দিষ্ট প্রমিত বা স্ট্যান্ডার্ডাইজড একটা কোনো মেজার সেটা দেখেছে, যেটা কিনা তার ব্যবহারিক পরিবর্তনকে আহ, আহ, পরিবর্তনকে বা পরিবর্তনের জন্য তার খুব বড় গুরুত্বপূর্ণ দায়িত্ব। এটাই ছিল অ্যানাস্টেসির ডেফিনেশন। এই যে পার্সোনালিটির যে সাইকোলজিক্যাল টেস্ট গুলো সেগুলো কিরকম ধরনের হয় সেটা উনি বলেছেন। এবার কিছু টেস্ট আছে যেগুলোর প্রপার্টি বা যেগুলোকে আমরা বলতে গেলে বলবো দ্য কনসেপ্ট অফ সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্ট। আমরা কেন এই ধরনের মূল্যায়ন পদ্ধতি ব্যবহার করি এবং কেন তো আমি বললাম, তারপর এলাম যে আমরা কি কি নিয়ম মেনে এই পদ্ধতিগুলো মানুষের উপরে বা ইন্ডিভিজুয়ালের উপরে আমরা ব্যবহার করে থাকি। যেমন সেটা গুরুত্বপূর্ণ বলে আমরা সেটা গোপনীয় রাখবো, সেটা সঠিক একটা মাপকাঠি আছে, সেটা চলমান অবশ্যই, এবং সেটা একটা সিস্টেমেটিক বা তার একটা নির্দিষ্ট নিয়ম মেনে সেটাকে তৈরি করা হয়েছে, এবং প্রথমত হচ্ছে সেটা হলিস্টিক অথবা তার একটা কম্প্রিহেন্সিভ বা ব্যাপক সেই দিকগুলো মেনে কিন্তু এই অ্যাসেসমেন্ট টেকনিককে তৈরি করা হয়েছে। এবার এই কনসেপ্ট বলতে গেলে প্রথমেই বলতে হয় যে প্রপার্টিজ অফ আ গুড টেস্ট, মানে একটা পদ্ধতি যার দ্বারা আমরা এই সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্ট করে থাকি বা মূল্যায়ন করে থাকি সেটা কি কি, কোন টেস্টে কি কি তার প্রপার্টি থাকতে হবে, তখনই সেটাকে আমরা গুড টেস্ট হিসেবে আমরা চিহ্নিত করব। তাহলে এই গুড টেস্ট অর্থাৎ যে টেস্ট বা যে পরীক্ষার মধ্যে একটা প্রমিতকরণ আছে বা স্ট্যান্ডার্ডাইজেশন আছে, এবং দ্বিতীয়ত হচ্ছে যে একটা নর্মস বা যেটা একটা নিয়ম কানুন বা পদ্ধতি মেনে সেটাকে তৈরি করা হয়েছে, সেটা যেমন তেমন কোনো রকম অ্যাসেসমেন্ট নয়, সেটা নির্দিষ্ট তার কিছু নিয়মাবলী রয়েছে, সেই নিয়মাবলী মেনেই সেটাকে তৈরি করা হয়েছে। তৃতীয়ত হচ্ছে রিলায়েবিলিটি বা নির্ভরযোগ্যতাটা কত, সেই সেই পরীক্ষাটা কতটা আমরা তার উপর নির্ভর করতে পারি, কারণ আমরা একটা ব্যক্তিত্বের মূল্যায়ন করছি। এবং তারপরে আসছে ভ্যালিডিটি বা বৈধতা। এবার বৈধতা অবশ্যই আমরা একটা টেস্টকে যখন একটা ব্যক্তির উপরে আমরা সেটা দিচ্ছি তখন নিশ্চয়ই সেটা তার বৈধতা কতটা সেটা অবশ্যই দেখতে হবে। তার মানে এই বৈধতাও আবার আমরা যখন করেছি এর আগে যে এই ভ্যালিডিটি বা বৈধতাকে আবার কন্টেন্ট ভ্যালিডিটি এই ভাগে ভাগ করা যায়। কন্টেন্ট ভ্যালিডিটি হচ্ছে যে যেখানে এই যে পরীক্ষার যে নিয়মগুলো বা কি পরীক্ষাটায় আমি কি দেখতে চাইছি, যেমন পার্সোনালিটির যদি কোনো একটা পার্টিকুলার অ্যাসপেক্ট বা ট্রেটকে আমি দেখতে চাই, তাহলে আমার একটা নির্দিষ্ট কারণ স্বরূপ আমি সেই পদ্ধতি বা অ্যাসেসমেন্ট টেকনিককে তৈরি করেছি। তাহলে আমি দেখতে চাইছি সেই ধরনের পার্টিকুলার কোনো অবজেক্টিভ বা কোনো কারণ মেনেই আমি কিন্তু সেই পদ্ধতি বা টেস্টকে আমি ব্যবহার করতে পারি। তাহলে এটাকে আমরা আবার কন্টেন্ট ভ্যালিডিটিও বলে থাকি। তাহলে দেখলাম যে প্রপার্টিজ অফ গুড টেস্টে কি কি জিনিস আছে। প্রথমত আছে স্ট্যান্ডার্ডাইজেশন বা প্রমিতকরণ, দ্বিতীয়ত আছে নর্মস বা নিয়ম কানুন বা রুলস, তৃতীয়ত আছে রিলায়েবিলিটি মানে হচ্ছে নির্ভরযোগ্যতা, সেই টেস্টটা কতটা নির্ভরযোগ্য এটা খুব গুরুত্বপূর্ণ, এবং ভ্যালিডিটি বা বৈধতা সমানভাবে সেই অ্যাসেসমেন্টে থাকে। এরপর আসছে এথিক্স অফ সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্ট। এথিক্স বলতে বুঝি আমরা নীতিশাস্ত্র মেনে যে মনোবিজ্ঞানের মূল্যায়ন করা হয়েছে। এবার নীতিশাস্ত্র বলতে আমরা এখানে কি বোঝাচ্ছি, মানে হচ্ছে যে একটা মানুষের
অ্যাসেসমেন্ট বা মূল্যায়ন করতে গেলে আমাদের কতটুকু জ্ঞানের প্রয়োজন, আমরা কি জিনিস বা কি থিওরি পড়ে সেই মূল্যায়ন করতে পারবো, এবং সেই মনোবিজ্ঞানের বা সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্ট কি কি এথিক্যাল গাইডলাইন মেনে সেই পদ্ধতিটা তৈরি। তাহলে আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন, যেটা APA, তারা কিন্তু এই সমস্ত নিয়মাবলী বা গাইডলাইন মেনে এই সমস্ত বিভিন্ন সাইকোলজিক্যাল টেস্ট তৈরি করেছে, এবং সেই নিয়ম কানুনের মধ্যে নানান রকম, যেখানে যে ক্লায়েন্টের উপর বা যে রেসপন্ডেন্ট অথবা উত্তরদাতার উপর আমরা এই অ্যাসেসমেন্ট দেখছি বা মূল্যায়ন দেখছি বা করছি বা পরীক্ষা করছি, তার কিন্তু কিছু সম্পূর্ণ তার কিছু এথিক্যাল গাইডলাইন মেনেই কিন্তু সেটা করতে হয়। অর্থাৎ তাকে জানাতে হয় যে আমি কি কারণে এই পদ্ধতি বা এই টেস্ট বা পরীক্ষা আপনার উপরে নিচ্ছি, এবং এতে আমি কি কি জিনিস পাবো, তাতে আপনার ব্যক্তিত্বের এই এই জিনিস ধরা পড়বে। এই সমস্ত কিছুকে মেনেই কিন্তু আমরা তবেই ক্লায়েন্ট বা রেসপন্ডেন্ট বা উত্তরদাতার উপরে আমরা এই অ্যাসেসমেন্ট করতে পারি। এক নম্বর হচ্ছে, এই সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্ট যেগুলো রয়েছে সেগুলো কিন্তু যে কোনো মানুষ এটা নিতে পারে না। এই পরীক্ষাগুলো কিন্তু তার একটা নির্দিষ্ট টেকনিক আছে, যেটা কিন্তু এই সাইকোলজিস্টরাই কিন্তু এই ধরনের পদ্ধতি বা মেডিকেল প্র্যাকটিশনাররা কিন্তু মোটামুটি ট্রেনিং এর মাধ্যমে এই পদ্ধতি জানে, এবং তারা তখন এই ব্যক্তিত্বের উপরে মূল্যায়ন করতে পারে। দ্বিতীয়ত হচ্ছে যে এই যে কোন রকম আনএথিক্যাল ইউজ আমরা করতে পারি না, যেমন কোন রকম নীতিশাস্ত্রকে মেনে সবসময় করতে হয়। অনীতিকর কোন কিছু আচরণ আমরা কিন্তু এই অ্যাসেসমেন্ট টেকনিক ব্যবহার করতে গেলে ক্লায়েন্ট বা রেসপন্ডেন্টের উপরে করতে পারি না, এবং এটা একটা নির্দিষ্ট ট্রেনিং নিলে তবেই কিন্তু আমরা এই অ্যাসেসমেন্ট করতে পারি। যে কোনো মানুষ কিন্তু এটা এই অ্যাসেসমেন্ট করতে পারে না, এবং এই অ্যাসেসমেন্ট কিন্তু পার্টিকুলার কোনো বয়সের উপর তৈরি করা হয়েছে, মানে এজ স্পেসিফিক বা গ্রুপের উপর কিছু পার্টিকুলার বা নির্দিষ্ট এই অ্যাসেসমেন্ট টেকনিক আছে, সেগুলো গ্রুপের উপরই নেওয়া হয়, এবং কিছু এর অবজেক্টিভ মানে কিছু উদ্দেশ্য জনক এই পদ্ধতিও কিন্তু ব্যবহার করা হয়। যেমন প্রত্যেক মানুষের কিন্তু আলাদা আলাদা কিছু ব্যবহারিক দিক আছে, সেগুলো যদি আমরা আলাদা করে দেখতে চাই, তাহলেও কিন্তু আমরা এই মনোবিজ্ঞানের বিভিন্ন অ্যাসেসমেন্ট টেকনিক বা মূল্যায়ন করতে পারি। এবার আসছে আরেকটা খুব খুব গুরুত্বপূর্ণ দিক, হচ্ছে এই এথিক্স এর মধ্যে পড়ছে, যেটা হচ্ছে তার আনবায়াসড মানে হচ্ছে পক্ষপাত শূন্য। মানে যে ব্যক্তি এই পরীক্ষাটি নিচ্ছেন এবং যার উপর নিচ্ছেন, অর্থাৎ যে রেসপন্ডেন্ট বা ক্লায়েন্ট বা উত্তরদাতা, তার উপর যেন তার উত্তরটা আনবায়াসড ভাবে সে দিতে পারে। তার মানে সেখানে কোন রকম পক্ষপাতী অবশ্যই পক্ষপাতিত্ব করলে চলবে না, কারণ সেখানে একটা নিয়ম মেনে সেটা সেই পরীক্ষাগুলো নিতে হয়, এবং তার কমিউনিকেশন টেস্ট যেটাকে আমরা বলি, মানে তার যোগাযোগ করার যে ক্ষমতা, সেটাকেও কিন্তু আমরা এখানে খুব গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর। কেন না, সাইকোলজিক্যাল যে অ্যাসেসমেন্ট গুলো সেগুলো করতে গেলে কিন্তু এইটার খুব বেশি প্রয়োজন থাকে। এরপর আছে আনবায়াসড, পরে বলবো যে সেই কনফিডেন্সিয়ালিটিটা যেটা বললাম, মানে গুরুত্বপূর্ণ বলে আমি অন্য কোনো ব্যক্তিকে তার যে ব্যবহারিক পরিবর্তন বা দিকগুলো নির্দিষ্ট, সেগুলো কিন্তু আমি প্রচার করতে পারি না, এবং যে ক্লায়েন্টের উপর বা যে রেসপন্ডেন্টের বা উত্তরদাতার উপর আমি এই পরীক্ষাটি নিচ্ছি, তাকে কিন্তু অবশ্যই তার ইচ্ছা ছাড়া আমি কিন্তু এটা কখনোই অন্য কোনো ব্যক্তির সাথে সেটা শেয়ার করা যায় না বা করতে পারি না। এবং তারপরে আসছে যে এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ অ্যাসেসমেন্ট টেকনিক বা টেস্ট
বা পদ্ধতি যেখানে আমরা কিছু নির্দিষ্ট এথিক্স বা আমাদের কালচারাল ব্যাকগ্রাউন্ড মেনেই কিন্তু আমরা এই সমস্ত টেস্টকে অ্যাপ্লাই করতে পারি বা দিতে পারি। এরপর আসছি পরের, এটা হচ্ছে পার্সোনালিটি অ্যাসেসমেন্ট। এই পার্সোনালিটি, আমি তো এতক্ষণ টেস্ট সম্বন্ধে বললাম, একটা টেস্ট কিরকম হয়, তার কি কি ফ্যাক্টর আছে, একটা গুড টেস্ট কিরকম হতে পারে, এবং এখন বলবো এটা হচ্ছে যে পার্সোনালিটি অ্যাসেসমেন্ট। এবার নির্দিষ্ট যদি পার্সোনালিটি বা ব্যক্তিত্বকে আমি মাপতে চাই, তাহলে আমি কেন মাপি প্রথমত আগে পড়বো। এটা হচ্ছে প্রথম বলবো যে এডুকেশনের দিক থেকে বা শিক্ষাগত যে দিক থেকে কিন্তু খুব কাজে লাগে। কেন, কিভাবে কাজে লাগে না, আমরা দেখতে পাবো যে অনেক রকম রিসার্চ হয়েছে এই শিক্ষার উপরে, এই যে পার্সোনালিটি অ্যাসেসমেন্ট। এবং স্টিভেনস অ্যান্ড স্ল্যাভিন তিনি 1995 তিনি বলেছেন যে প্রত্যেক মানুষের নির্দিষ্ট কিছু ট্রেট বা ধারা আছে, যেটাকে আমরা বুঝতে গেলে এই পার্সোনালিটি অ্যাসেসমেন্ট বা ব্যক্তিত্বের মূল্যায়ন আমরা করে থাকি। এবং তাতে আমরা একে অপরের বা রেসপন্ডেন্টের তার ইন্টারনাল যে বিহেভিয়ার গুলো, সেগুলো কিন্তু আমরা সম্পূর্ণভাবে ধরতে পারি, এবং তার যে বৈশিষ্ট্যগত সহমত, সেগুলো কিন্তু সম্পূর্ণভাবে ধরা পড়ে এই পার্সোনালিটি অ্যাসেসমেন্টের দ্বারা। তাহলে প্রথমে দেখলাম শিক্ষার দিকে কিভাবে কাজে লাগছে, কিভাবে পড়াশোনার দিক থেকে কোনো ছাত্রছাত্রীর যদি কোনো সাইকোটিক বা নির্দিষ্ট কোনো রকম নিউরোটিক প্রবলেম থাকে, অথবা সে হয়তো ডিপ্রেশন বা অ্যাংজাইটিতে ভুগছে, তখন কিন্তু সেগুলো সম্পূর্ণভাবে আমরা এই টেকনিক অ্যাপ্লাই করে সেটা বুঝতে পারি যে কতটা মাত্রায় তার এই প্রবলেম বা অসুবিধে হচ্ছে। এছাড়া যদি ছাত্রছাত্রীরা আমরা খুবই দেখে থাকি যে কলেজে প্রথম ভর্তি হওয়ার পরে যে বুলিং হয়ে থাকে, মানে একে অপরের উপর নানান রকম গুন্ডামি যেগুলো করে থাকে, যেমন সে প্রথম হয়তো ফার্স্ট ইয়ারে ক্লাসে ঢুকেছে কলেজে, তাকে যেহেতু তারা বড় তাদের থেকে সেকেন্ড ইয়ারের ছাত্রছাত্রীরা, তাদের উপর অত্যন্ত জোর ফলায় এবং তাদের দিয়ে নানান রকম কাজ করিয়ে নেয়, যেগুলো কিন্তু একটা শিক্ষা প্রতিষ্ঠানে কখনোই করা উচিত নয়। তাহলে সেই জায়গাগুলো আমরা বুঝতে পারবো যে পরবর্তীকালে সেই ইন্ডিভিজুয়াল বা সেই ছাত্র কিরকম ব্যবহার করবে তার জুনিয়রদের সঙ্গে, সেগুলো কিন্তু আমরা এই পার্সোনালিটি অ্যাসেসমেন্টের দ্বারা দেখতে পাই। এবার দ্বিতীয়ত হচ্ছে কেরিয়ার ডিসিশন। সে কর্মজীবনে কি কি সিদ্ধান্ত নেবে, সে কোন লাইনে সে ভালো করবে, সে ইঞ্জিনিয়ার হবে, সে ডাক্তার হবে, অথবা সে ওকালতি করবে, তার কোন দিকে তার ইচ্ছা রয়েছে, সেই অনুযায়ী তাকে চালিত করা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ একটা ডিসিশন বা একটা সিদ্ধান্ত। তো সেই জায়গা থেকে আমরা কিন্তু এই পার্সোনালিটি অ্যাসেসমেন্টের দ্বারা তাকে কোন জায়গায় বা কোন স্ট্রিমে সে নিজে অনেক বেশি ফ্লারিশ করবে বা ভালো তার পরবর্তী জীবনে সে ভালো কাজ করতে পারবে, সেটা আমরা এই পার্সোনালিটি অ্যাসেসমেন্টের দ্বারা করে থাকি। সেটাকে আমরা কেরিয়ার কাউন্সিলিং ও বলে থাকি, অথবা কেরিয়ার ডিসিশনের জন্য যা যা প্রয়োজন সেই রকম টেস্ট বা টুলস আমরা অ্যাপ্লাই করে থাকি বা দিয়ে থাকি। তৃতীয়ত হচ্ছে যে ক্লিনিক্যাল বা এই হেলথ জনিত যে সমস্ত স্বাস্থ্য বা আমাদের কিরকম আমাদের ভালো থাকার জন্য কি কি প্রয়োজন, কিরকম ধরনের ব্যক্তিত্বের প্রয়োজন, বা তার মধ্যে কি কি ধরনের অসুবিধাজনক পরিস্থিতি রয়েছে, যেগুলোকে আমরা অন্য কোনো থেরাপি মাধ্যমে সেটাকে ঠিক জায়গায় আনতে পারবো। তাহলে এটা হচ্ছে যে ক্লিনিক্যাল ইউজ, অর্থাৎ রোগ নির্ণয়ের জন্য বা ডায়াগনোসিসের জন্যও কিন্তু এই ধরনের পদ্ধতি বা টেস্ট আমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারি, যাতে ভবিষ্যতে তাকে কিছু রকম কাউন্সিলিং এর দ্বারা অথবা কিছু থেরাপি, যেমন সিবিটি বা কগনিটিভ বিহেভিয়ার থেরাপি ইত্যাদি, অনেক রকম থেরাপি আছে, ডায়ালেকটিক থেরাপি ইত্যাদি, সেগুলো ব্যবহার করে
তাকে যেন আমরা তার ঠিক জায়গায় চালিত করতে পারি। তাহলে এটা হচ্ছে তার ডায়াগনোসিস অথবা তার ক্লিনিক্যাল ব্যবহারের দিকটা দেখলাম। তাছাড়া দেখলাম হেলথ বা ওয়েলবিং, যেটা তার মানে স্বাস্থ্য ও তার ভালো থাকার জন্য কি কি জিনিস প্রয়োজন, সে তার যদি নিউরোটিক কোনো ব্যবহারিক দিক থেকে তার কোনো অসুবিধাজনক পরিস্থিতি হয়, সেটাও কিন্তু এই অ্যাসেসমেন্টের মাধ্যমে ধরা পড়ে। তারপর আসছে এই তাহলে নিউরোটিসিজম দেখলাম, সে মানে স্নায়বিকতাটাও আমরা ধরতে পারি, বা তার যদি কোনো রকম শারীরিক দিক থেকে কোনো অসুস্থতা বা মানসিক দিক থেকে কোনো অসুস্থতা দেখা দেয়, তার পারফরমেন্স বা সে কিরকম ধরনের আচরণ করছে, বা সমাজে অন্য ব্যক্তি তার যদি কোনো রকম অসংলগ্ন কোনো জিনিস চোখে পড়ে তাদের, তাহলে কিন্তু আমরা এই পার্সোনালিটি অ্যাসেসমেন্ট দিয়ে সেটাকে পরীক্ষা করতে পারি। এরপর আসছে ইন্ডাস্ট্রিয়াল এন্ড অর্গানাইজেশনাল, মানে শিল্প ও সাংগঠনিক দিক থেকেও আমরা কিন্তু খুব এই পার্সোনালিটি অ্যাসেসমেন্টকে দেখে থাকি। কেন দেখে থাকি না, তার যদি কোনো নেতৃত্বের গুণাবলী থাকে, সে কিরকম ধরনের কাজ করছে, তার ম্যানেজিং ক্যাপাসিটি বা স্কিল কতটা আছে, বা তার অপর ব্যক্তির সঙ্গে কথা বলা বা কমিউনিকেশন স্কিল তার কতটা, অথবা সে একজন যোগ্য লিডার হতে পারবে কিনা, এক নেতৃত্ব গুণাবলী কি কি হতে পারে, সেগুলো কিন্তু সমস্ত মাথায় রাখতে হয়। এবং তার ইমোশনস, সে কতটা তার নেগেটিভ ইমোশনসকে কন্ট্রোল করতে পারবে, সেগুলো কিন্তু আমরা এই পদ্ধতির এই যে অ্যাসেসমেন্টের মাধ্যমে আমরা সহজে দেখতে পাই। এবং সেগুলো কিন্তু আমাদের শিল্প ও সাংগঠনিক বাণিজ্যের দিক থেকে এটা খুব খুব গুরুত্বপূর্ণ। কারণ যখন সেই ব্যক্তিকে ইন্টারভিউ নেওয়া হয়, তো সেই ইন্টারভিউ এর মাধ্যমে তাকে কিন্তু আমরা মানে সাক্ষাৎকারের মাধ্যমে আমরা তার বিভিন্ন ব্যবহারিক বা চারিত্রিক দিককে আমরা দেখি, যে সে সেই নির্দিষ্ট অর্গানাইজেশন এর জন্য সে ঠিক কি বেঠিক। এরপর আসছে মিলিটারি সেটিং। মিলিটারি সেটিং হচ্ছে এমন একটা জায়গা যেখানে হচ্ছে যে ক্রীড়া মানে স্পোর্টস, এবং মিলিটারি সেটিং হচ্ছে যে সামরিক বাহিনী হতে গেলে বা সেই ধরনের কাজের জন্য কি কি রকমের পার্সোনালিটি ট্রেট বা কিরকম ধরনের ব্যক্তিত্বের প্রয়োজন, সেটা কিন্তু আমরা সহজেই এই পার্সোনালিটি অ্যাসেসমেন্টের দ্বারা বুঝতে পারি। তাহলে তার কিছু যে ক্যারেক্টারিস্টিক্স, সে যদি খুব ইন্ট্রোভার্ট হয় বা এক্সট্রোভার্ট হয়, তাহলে সে কোন ধরনের কাজে সুযোগ্য হতে পারে, সেটা কিন্তু এই পার্সোনালিটি অ্যাসেসমেন্ট দিয়ে ধরা পড়ে। তাহলে আমরা দেখলাম যে এই পার্সোনালিটি অ্যাসেসমেন্ট কোন কোন কাজে লাগে। এরপর আসবো মেথডস অফ পার্সোনালিটি অ্যাসেসমেন্ট, অর্থাৎ ডিরেক্ট এই কিছু পদ্ধতি আছে, নির্দিষ্ট কিছু পদ্ধতি আছে এই পার্সোনালিটি অ্যাসেসমেন্টে। সেটা প্রথম হচ্ছে যে ডিরেক্ট বা একেবারে সোজাসুজি যে সমস্ত পদ্ধতিগুলো আমরা ব্যবহার করি, মানে সরাসরি যে পদ্ধতিগুলো ব্যবহার করা হয়, এবং ইনডিরেক্ট হচ্ছে পরোক্ষভাবে যে পদ্ধতি আমরা পার্সোনালিটি মূল্যায়ন করতে ব্যবহার করে থাকি। তাহলে এই দুটো ভাগে আমরা মেথডস অফ পার্সোনালিটি অ্যাসেসমেন্টকে ভাগ করে থাকি। এবার দেখবো যে এই ডিরেক্ট মেথডের মধ্যে কি কি ধরনের টেকনিক রয়েছে। প্রথম বলবো সেটা হচ্ছে পর্যবেক্ষণ, অর্থাৎ অবজারভেশন। অবজারভেশন মানে আমরা যদি কোনো ব্যক্তিকে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করি, তার তার ব্যবহারিক দিকটা, সে কিভাবে কথা বলছে, তার কমিউনিকেশন স্কিল, তার বডি ল্যাঙ্গুয়েজ, সে তার মুখের কি কি ধরনের পরিবর্তন করছে কথা বলার সময়, অথবা তার আবেগগুলো যদি পরপর এই পর্যবেক্ষণ করি, তাহলে অবশ্যই কিন্তু আমরা বুঝতে পারবো সেই ব্যক্তি কিরকম ধরনের, তার ব্যক্তিত্বটা আমরা সহজেই বুঝতে পারবো। তাহলে প্রথম হচ্ছে কি যে পর্যবেক্ষণ, এবং এই পর্যবেক্ষণে কিন্তু নির্দিষ্ট আবার কিছু অবজেক্টিভ বা উদ্দেশ্য আছে।
যে আমরা এক ব্যক্তিকে শুধু শুধু বা কোনো কারণ ছাড়াই কিন্তু তাকে আমরা পর্যবেক্ষণ করি না। অর্থাৎ সে যদি কোনো তার ব্যবহারিক দিক থেকে কোনো পরিবর্তন আমাদের চোখে ধরা পড়ে, তখন অবশ্যই কেন সে ব্যবহারিক পরিবর্তন হয়েছে সেটা কিন্তু আমরা সহজেই দেখতে চেষ্টা করি, এবং সেটার জন্য এই অবজারভেশন বা পর্যবেক্ষণের খুবই গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে। এবং আমরা সেখানে কনক্লুশন বা উপসংহারের মাধ্যমে বলে থাকি যে এই ধরনের প্রবলেম বা অসুবিধে রেসপন্ডেন্ট বা ক্লায়েন্টের মধ্যে হচ্ছে, যেটা কিনা আমরা কি কি ভাবে সেটাকে আমরা কন্ট্রোল করতে পারি, বা যদি আমরা সেই পারিপার্শ্বিক কোনো কিছু যদি পরিবর্তন করি, তাহলেও কিন্তু এই ধরনের যে ব্যবহারিক যে পরিবর্তন সেগুলোকে বন্ধ করা যায়। এরপর আসছে এই ব্যবহারিক দিক থেকে আমরা দেখতে পারি যে প্রথম হচ্ছে যে অবজারভেশনের দুটো ভাগ আছে। কি কি? এক হচ্ছে যে পার্টিসিপেন্ট অবজারভেশন, মানে অংশগ্রহণকারী যে এই পর্যবেক্ষণ, আর যে নন পার্টিসিপেন্ট অবজারভেশন মেথড, তার মানে হচ্ছে যে অংশগ্রহণ করছে না অথচ কিন্তু সে অবজার্ভ করছে বা পর্যবেক্ষণ করছে। যেমন যদি আমি প্রথমটার কথা বলি, যে পার্টিসিপেন্ট অবজারভেশন অর্থাৎ অংশগ্রহণকারী যে অবজারভেশন বা পর্যবেক্ষণ, তাকে যদি আমি বলি যে কিরকম ধরনের সেই অবজারভেশন মেথড হয় বা পদ্ধতি হয়। যেমন যদি কোনো জায়গাকে আমরা দেখি, সেখানকার ব্যক্তিরা কিরকম, সেই পার্টিকুলার কিছু ইন্ডিভিজুয়াল বা সেই ব্যক্তি কিরকম ধরনের ব্যবহার করছে, তার মানে সেই টোটাল জায়গাটা বা কতগুলো মানুষ তাদের ব্যবহারিক দিকটা কিন্তু কোনো ব্যক্তি যদি পর্যবেক্ষণ করে, তাহলে সেটা হচ্ছে অংশগ্রহণকারী সেখানে তাদের সঙ্গে মিশে গিয়ে অংশগ্রহণ করে সেই পদ্ধতি বা সেই দিকগুলো যদি সে মূল্যায়ন করার চেষ্টা করে, তখন সেটা হচ্ছে অংশগ্রহণকারী এই পর্যবেক্ষণ। আরেক হচ্ছে ঠিক উল্টো, যেমন নন পার্টিসিপেন্ট অবজারভেশন, বা যেখানে অংশগ্রহণ করছে না অথচ কিন্তু সে অবজার্ভ করছে। সেক্ষেত্রে কোনো একটা দূর থেকে বা একটা হয়তো কোনো রকম পিকচার বা ছবি দেখে বা তাদের নির্দিষ্ট কিছু ব্যবহারকে দেখে সে কিন্তু একটা কনক্লুশন বা উপসংহার বা সে কি কি ধরনের ব্যক্তিত্ব সেখানে দেখেছেন সেটা কিন্তু সে মূল্যায়ন সঠিকভাবে করতে পারে। তাহলে এই দুটো হচ্ছে অবজারভেশনের দুই ভাগ। এবার অবশ্যই প্রত্যেক মেথডের কিন্তু ভালো বা খারাপ দিক আছে, যেমন অ্যাডভান্টেজেস বা লিমিটেশন। অ্যাডভান্টেজেস বলতে আমরা বুঝবো যে এই অবজারভেশন বা পর্যবেক্ষণ করতে গেলে কি কি ভালো দিক আমরা সহজেই দেখতে পাই। যেমন এটা খুব একেবারে অ্যাকিউরেট ধরা হয়, মানে সে নিজে চোখে দেখে তবে সেটা মূল্যায়ন করছে, ফলে সেটা খুব বেশি অ্যাকিউরেট বা ঠিক সঠিক। এবং দ্বিতীয়ত হচ্ছে এই লিমিটেশনস এর মধ্যে বলতে গেলে যে অবজারভার যে পর্যবেক্ষণ করছে তার কিছু পক্ষপাতিত্ব সে করে ফেলে কখনো কখনো, যেটাকে আমরা বলি অবজারভার বায়াস, এবং সে নিজের কিছু বুদ্ধি বিবেচনা দিয়ে সেটাকে যখন মূল্যায়ন করে ফেলে, এবং সেটা কিন্তু তার ইন্টারপ্রিটেশন বা তার মূল্যায়নটা কিন্তু সঠিক হয় না, কারণ সেটা নিজের বুদ্ধি দিয়ে বা নিজে সে পক্ষপাতিত্ব হয়তো কোনো জায়গায় করে ফেলছে। দ্বিতীয়ত হচ্ছে অবজারভার এফেক্ট, মানে সে যে অবজার্ভ করছে, যে পর্যবেক্ষণ করছে, সে কিন্তু তার নিজস্ব কিছু বুদ্ধি বা তার নিজস্ব কিছু সিদ্ধান্ত সে কিন্তু অনেক সময় ব্যবহার করে ফেলে, যেটা কিন্তু একেবারেই ঠিক নয়। তাহলে এই দুটো হচ্ছে এই অবজারভেশন পদ্ধতির দুটো লিমিটেশন বা ডিসঅ্যাডভান্টেজ আমরা বলতে পারি। দ্বিতীয়ত হচ্ছে পরের স্লাইডে যাব, সেখানে ডিরেক্ট মেথডের মধ্যে অবজারভেশন বলেছি, তারপর আসি ইন্টারভিউ আর কোয়েশ্চেনিয়ার। এবার ইন্টারভিউ মানে সাক্ষাৎকার। আমরা জানি যে স্কুল
কলেজে ভর্তি হতে গেলে প্রধান শিক্ষক ছাত্রছাত্রীদের ইন্টারভিউ বা সাক্ষাৎকার নেয়। কেন নেন? যাতে সেই ছাত্রছাত্রী পরবর্তীকালে তার স্কুল বা কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে সে সুযোগ্য ফল যাতে পায় এবং সে ভবিষ্যতে যাতে সুন্দর বা সুষ্ঠু ভাবে বড় হতে পারে, সেজন্য এই ধরনের সাক্ষাৎকার নেওয়া হয়। তাছাড়া আমরা দেখি যখন অফিস বা কোনো কাজে যখন কেউ ঢুকছে তখনও কিন্তু বিভিন্ন রকম ভাবে সেই ইন্টারভিউ নেওয়া হয়। এবার ইন্টারভিউটা কিন্তু আসলে সাক্ষাৎকার, এবার সেটা আবার অনেকগুলো পদ্ধতি মেনে চলে। এবার ইন্টারভিউ কিন্তু অনেক সময় লিখেও হয়, যেটাকে আমরা পেপার পেন্সিল বা কাগজ পেন্সিল পরীক্ষাও বলে থাকি বা পেপার পেন্সিল টেস্টও বলে থাকি। সেখানে কতগুলো কোয়েশ্চেন বা প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নগুলোর সঠিকভাবে উত্তর আমাদের দিতে হয়। সেটাও কিন্তু একটা সাক্ষাৎকারের একটা টাইপ বা ধরন। এবং এই ইন্টারভিউ করতে গিয়ে আমরা প্রথম দেখব যে ইন্টারভিউ আবার কতগুলো ভাগে ভাগ করা হয়। কি কি তার ভাগ? প্রথম হচ্ছে যে স্ট্রাকচার্ড ইন্টারভিউ, মানে একটা তার নির্দিষ্ট কাঠামোবদ্ধতা আছে, সেই কাঠামোবদ্ধতা মেনেই সেই ইন্টারভিউটা তৈরি করা হয়েছে। তারপর আসছে সেমি স্ট্রাকচার্ড, যেখানে সম্পূর্ণভাবে পদ্ধতি বা কাঠামোগত নয়, কিন্তু একটা মোটামুটি বা মাঝামাঝি ভাবে একটা কাঠামোগত দিক তৈরি করা হয়েছে। এবং আনস্ট্রাকচার্ড ইন্টারভিউ, যেখানে কিন্তু এই কোনো রকম সঠিক কোনো এই কাঠামোবদ্ধতা যেখানে নেই, যেখানে ইন্টারভিউয়ার কিন্তু তার ইচ্ছে অনুযায়ী প্রশ্ন সে করতে পারে। তাহলে এই দুটো ভাগে আমরা ইন্টারভিউকে ভাগ করতে পারি। এবং এই স্ট্রাকচার্ড ইন্টারভিউ কিন্তু অনেক সময় খুব সুষ্ঠুভাবে নেওয়া যায় এবং অনেক একের উপরেও অবশ্য যেরকম এটা সম্ভব, সেরকম অনেক গ্রুপের মধ্যেও কিন্তু এই ইন্টারভিউ বা স্ট্রাকচার ইন্টারভিউ নেওয়া সম্ভব। এবং এটা শিক্ষাগত জায়গাও আমরা নিয়ে থাকি, যেখানে স্ট্রাকচার ইন্টারভিউ নেওয়া হচ্ছে ছাত্রছাত্রীদের বা শিক্ষকদেরও নির্দিষ্ট কিছু এই স্ট্রাকচার ইন্টারভিউ এর মাধ্যমে তাদেরকে সেই শিক্ষা প্রতিষ্ঠানে নেওয়া হচ্ছে। এবং এটা কিন্তু এই স্ট্রাকচার ইন্টারভিউ কিন্তু অনেক টাইম এখানে কম লাগে, এখানে সময়টা কম লাগে। এবং এখানে যেহেতু একটা কাঠামোগত বলে এটা সময় কম, এবং এটা সব জিনিস বা প্রত্যেকটা অবজেক্টিভকে এটা ধরে এটা তৈরি করা হয়েছে, এর একটা নির্দিষ্ট নিয়ম আছে। এরপর আসছে সেমি স্ট্রাকচার, যেখানে কিন্তু সাইকোলজিস্টদের অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব, কারণ সেখানে যেহেতু সেটা সেমি স্ট্রাকচার, তার মধ্যে অনেক রকম প্রি ডিফাইন্ড কিছু কোয়েশ্চেনস বা প্রশ্ন রয়েছে, সেগুলোকে কিন্তু আস্তে আস্তে এই ইন্টারভিউ এর মাধ্যমে সেগুলো বার করে। এবং তার উপরে কিছু আলাদা কিছু প্রশ্ন, কতগুলো প্রশ্ন আলাদা করে করে সেই ফোকাস করা হয় এবং তার ইনফরমেশন বা কি কি জিনিস বা কি অবজেক্টিভের উপর সেই পার্টিকুলার বা নির্দিষ্ট ইন্টারভিউটা তৈরি, তার উপরে এই সেমি স্ট্রাকচার ইন্টারভিউ কিন্তু নেওয়া হয়। এবং তারপরে আসি আনস্ট্রাকচার ইন্টারভিউ। আনস্ট্রাকচার ইন্টারভিউ এর কোনো বাধ্যকতা নেই, সেখানে কোনো কাঠামোগত কাজ সেখানে হয় না, ফলে যে প্রশ্ন করছে সে তার নিজের ইচ্ছা অনুযায়ী, বা এটা অনেক সময় বেশি লাগে কারণ অনেক বেশি কথার মাধ্যমে তার ব্যক্তিত্বের মূল্যায়ন করা হয়, ফলে এটা কিন্তু ভীষণভাবে তার বডি ল্যাঙ্গুয়েজ, সে কিরকম ব্যবহার করছে, তার ইমোশন, সমস্ত কিছু বা আবেগ সবকিছুকে একসাথে দেখা হয়, বা তার গলার আওয়াজ, কণ্ঠস্বর, বা তার ফেসিয়াল এক্সপ্রেশন বা মুখের কি কি পরিবর্তন হচ্ছে কথা বলার সময়, বা হাসি অথবা তার আবেগগুলোকেও কিন্তু খুব গুরুত্বপূর্ণ দিক, এবং এটা কিন্তু এই আনস্ট্রাকচার্ড ইন্টারভিউ এর মাধ্যমে সহজে ধরা পড়ে।
এবার আসছে কিছু অ্যাডভান্টেজেস কথা। এবার অ্যাডভান্টেজ যখন আমরা প্রত্যেক মেথডে কিন্তু তার নির্দিষ্ট কিছু অ্যাডভান্টেজ বা ডিসঅ্যাডভান্টেজ আছে, এবং অ্যাডভান্টেজের হিসেবে আমরা বলতে চাই যে হ্যাঁ, এই ইন্টারভিউ এর মাধ্যমে যে সাক্ষাৎকার আমরা নিচ্ছি এটা কিন্তু খুব বেশি ভিতরে বা এর ইনফরমেশন গুলো কিন্তু খুব ডেপথ ইনফরমেশন হয়, অর্থাৎ আমরা সেই ব্যক্তির কিন্তু তার একসাথে তার অনেকগুলো ব্যবহারিক দিককে আমরা এই ইন্টারভিউ এর মাধ্যমে নিতে পারছি, অর্থাৎ সাক্ষাৎকারের মাধ্যমে দেখতে পাই। এবং এই দেখার পিছনে কিন্তু নানান রকম পদ্ধতি, নিয়ম কানুন সমস্ত কিছু আছে, এবং এটাতে কিছু আবার কিছু অনেক রকম আমাদের মুখের ব্যবহার আছে বা নন ভার্বাল কিছু জেস্টার্স আছে, সেগুলো কিন্তু আমরা এই সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে আমরা দেখতে পাই, যেগুলো কিন্তু আমরা অন্য অন্যরকম মেথড অ্যাপ্লাই করে সেগুলো দেখতে পাই না। এরপর অবশ্যই কিছু লিমিটেশনস বা এই সাক্ষাৎকারের কিছু ভুল ভ্রান্তির দিক আছে, সেগুলোর মধ্যে প্রথম হচ্ছে বায়াস অফ ইন্টারপ্রিটেশন, মানে কোনো ব্যক্তি সঙ্গে বা তার জন্য কোনো যদি পক্ষপাতিত্ব করে ফেলে যে ইন্টারভিউ নিচ্ছে, তাহলে নিশ্চয়ই তার নিজস্ব রীতি ধারা, ভ্যালিউজ, বিলিফ সেগুলোকে সে কাজে লাগাবে, এবং তার সেই ব্যক্তির কিন্তু আসল যে দিকগুলো সে অ্যাসেসমেন্ট বা পরীক্ষা করবার জন্য গেছে সেগুলো কিন্তু ধরা পড়বে না। তাহলে হচ্ছে প্রথম হচ্ছে বায়াস অফ ইন্টারপ্রিটেশন। দ্বিতীয়ত হচ্ছে হ্যালো এফেক্ট। হ্যালো এফেক্টটা কি? এটাকে বলা হচ্ছে যে আমাদের যে পজিটিভ বা নেগেটিভ যে ইমপ্রেশন গুলো থাকে, প্রথম আমরা গিয়ে ইন্টারভিউ এর মধ্যে যে নিজেকে বলবো যে আজকে গুড আফটারনুন বা গুড মর্নিং, এরকম ভাবে নিজেদেরকে শুরু করব নিজেদের যে ইন্টারভিউ, এতেও কিন্তু তার অনেক রকম ফেশিয়াল এক্সপ্রেশন গুলো কিন্তু আমরা সহজে ধরতে পাই এই সাক্ষাৎকার বা ইন্টারভিউ এর মাধ্যমে। এবং এটা ইন্টারঅ্যাকশন মানে হচ্ছে এক ব্যক্তি যখন আরেক ব্যক্তির সঙ্গে কথা বলছে, তার মনের কিছু ব্যবহারিক দিক শেয়ার করছে বা বলছে বা জিজ্ঞেস করছেন একজন, তার উত্তর আরেকজন দিচ্ছেন, এইটা করলে কিন্তু আমরা তার বিভিন্ন ব্যবহারিক দিককে দেখতে পাই। তো সেইটা হচ্ছে হ্যালো এফেক্ট। তারপর আসছে ইন্টারভিউয়ার সাবজেক্টিভিটি, মানে হচ্ছে যে সে ইন্টারভিউ নিচ্ছে, তার খুব ইম্পর্টেন্ট বা ক্রুশিয়াল রোল থাকে কিসের না, সে যখন ইন্টারপ্রিটেশন করছে সেই ব্যক্তি যে হ্যাঁ এই ব্যক্তি সুযোগ্য আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আসার জন্য, এই ছাত্রকে আমরা নিতে পারি, তাহলে তার মধ্যে কি কি ব্যবহারিক দিক দেখব সেটা সম্পূর্ণভাবে চিহ্নিত করা যায়, কিন্তু এটা আবার ভীষণ সাবজেক্টিভও বটে। তারপর আসছে ল্যাকস রিলায়েবিলিটি এন্ড ভ্যালিডিটি, অর্থাৎ এখানে কিন্তু আবার এই যেহেতু সেটা ইন্টারভিউ, সেহেতু তার কিছু রিলায়েবিলিটি বা ভ্যালিডিটির প্রবলেম থাকে, অর্থাৎ নির্ভরযোগ্যতাটা সে কতটা, যে ব্যক্তি প্রশ্ন করেছে তার উপর বা তার প্রশ্নের উপর কতটা নির্ভর করা যায়, এবং তার ভ্যালিডিটি অর্থাৎ তার বৈধতাটাও কিন্তু সম্পূর্ণভাবে সমানভাবে দেখতে হয়, তা না হলে কিন্তু সঠিক মূল্যায়ন করা সম্ভব নয়। তারপর আসছে এই ইন্টারভিউ কিন্তু অনেক সময় লাগে, মানে টাইম কনজিউমিং। এক ব্যক্তি আরেক ব্যক্তির ব্যবহারিক দিক প্রশ্নের মাধ্যমে যদি জানতে চায়, তাহলে বহু প্রশ্ন কিন্তু তাকে করতে হয়, যেটা কিন্তু অনেকক্ষণ সময় তার লেগে যায়। তাহলে এটা হচ্ছে টাইম কনজিউমিং। তারপর হচ্ছে এটা কিন্তু খুব সহজ পদ্ধতি নয়। কেন সহজ পদ্ধতি নয়? কারণ যে ইন্টারভিউ নিচ্ছে তাকে কিন্তু খুব স্কিল হতে হবে, সে যেন ইন্টারভিউ নেওয়ার জন্য তার কোনো ট্রেনিং নেওয়া থাকে, অথবা সে অবান্তর কিছু কথা বলে যেন সময় নষ্ট না করে, সেগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তা না হলে কিন্তু তাদের ব্যবহারিক দিকটা সম্পূর্ণভাবে ধরা পড়বে না। তারপর আসছে যে তার
ইন্টারভিউ এর পরে আসছে যে রেটিং স্কেল, অর্থাৎ সে কিভাবে তার নিজের কিছু প্রশ্নের মাধ্যমে সে নিজেকে সেখানে রেট দিতে পারবে, 1, 2 বা 3, মাঝামাঝি একদম না অথবা খুব বেশি। এর মাধ্যমে সে সেই প্রশ্নের পাশে এই 1, 2 বা 3 এর নিচে যদি সে টিক দেয়, তবে তার ব্যবহারিক দিকগুলো সম্পূর্ণভাবে আমরা দেখতে পাবো, সেটা কিন্তু এই রেটিং স্কেলের মাধ্যমে। এবং তার একটা নির্দিষ্ট স্কোরিং কি আছে, সেই কি বা সেই দেখেই কিন্তু আমরা ঠিক করতে পারি যে তার যে ব্যবহারিক যে পরিবর্তন সেগুলো সম্পূর্ণভাবে আলাদা আলাদা ভাবে ধরা পড়ে। এবার আসবো পরের জায়গায়, যেটা হচ্ছে ইনডিরেক্ট মেথড, যেখানে এই পার্সোনালিটি ইনভেন্টরিজ এ আমরা দেখব প্রজেক্টিভ টেকনিক্স, যেগুলো এক এক করে খুব গুরুত্বপূর্ণ, যেগুলো আমি এক্ষুনি বললাম যে কি কি প্রজেক্টিভ টেকনিক্স আমরা ব্যবহার করে থাকি, এবং তার কিছু বিভিন্ন নাম আছে যেগুলো আমরা ব্যবহার করে থাকি। এবার পার্সোনালিটি কিছু ইনভেন্টরিজ আছে যেগুলো খুব খুব ভাবে আমরা দেখে থাকি, যেমন হচ্ছে এই ব্যক্তিত্বের মূল্যায়ন করতে গেলে কিছু পেপার পেন্সিল বা কাগজ কলমে কিছু টেস্ট আছে যেগুলো আমরা গ্রুপে অথবা কোনো এক ব্যক্তিকে আলাদা করেও আমরা অথবা কম্পিউটারের মাধ্যমেও কিন্তু তার এই জায়গাগুলো আমরা সহজে দেখতে পাই। তাহলে সেই অ্যাসেসমেন্টে সে হ্যাঁ বা না, ইয়েস বা নো এর নিচে সে দাগ দেয়, অথবা এগ্রি ডিসএগ্রি যে কোনো নিচে সে টিক দেয়। এরকম ভাবে সেই প্রশ্নের পাশে সেই টিক দেখে তাকে কিন্তু স্কোর করা হয়। এবং এর কিছু এক্সাম্পল স্বরূপ বা উদাহরণ স্বরূপ বলি, এই পার্সোনালিটি ইনভেন্টরি কিন্তু অনেক রকম হয়, যেমন মিনেসোটা মাল্টিফেজিক পার্সোনালিটি ইনভেন্টরি, যেটাকে আমরা এমএমপিআই বলে থাকি, অথবা সিপিআই, যেটা হচ্ছে যে ক্যালিফোর্নিয়া সাইকোলজিক্যাল ইনভেন্টরি, অথবা 16PF, যেটা খুব বেশি আমরা শুনে থাকি, সেটা হচ্ছে 16টা পার্সোনালিটি বা ব্যক্তিত্বের যে ফ্যাক্টর সেগুলো সম্পূর্ণভাবে আলাদা আলাদা করে আমরা বুঝতে পারি, অথবা নিউরোটিসিজম বা এক্সট্রোভার্সন, এটাকেও ধরার জন্য যে পদ্ধতি আমরা ব্যবহার করি। তাহলে অনেক রকম আমরা এই টেস্ট করব। তার মধ্যে প্রথম পর্ব হচ্ছে মিনেসোটা বা এমএমপিআই, মিনেসোটা মাল্টিফেজিক পার্সোনালিটি ইনভেন্টরি, এটাকে সংক্ষেপে আবার এমএমপিআই ও বলা হয়। এটা প্রথম ডেভেলপ করেছিলেন বুচার, ডালস্ট্রম, গ্রাহাম, টেলিঙ্গান এবং কেমার। কোন সালে? না 1989-এ। তারপরে আবার আলাদাভাবে এমএমপিআই যে অ্যাডোলেসেন্সের উপরে তৈরি হয়েছিল, সেটা হচ্ছে এমএমপিআই এ, যেটা ক্যাপিটাল এ বলা হয় ফর অ্যাডোলেসেন্ট। সেটা 1992-তে সেটা আবার আলাদাভাবে অ্যাডোলেসেন্সের উপর তৈরি হয়েছিল। তারপরে এসেছিল এমএমপিআই 2, যেটা কিন্তু এই ট্রু ফলস বা ঠিক বেঠিকের উপরে কিছু কোয়েশ্চেন তৈরি হয়েছিল, এবং 567টা তার আইটেম বা কোয়েশ্চেনিয়ার আছে। এটা কিন্তু একটা 10 স্কেল বা 10 স্কেলে ভাগ করা আছে এই টেস্ট, এবং এর কিন্তু ভ্যালিডিটি হচ্ছে 4 ভ্যালিডিটি স্কেলে এটাকে ভাগ করা যায়। এই যে পদ্ধতি আমরা দেখব যে সাইকোলজিক্যাল যে বিভিন্ন ডিসঅর্ডার গুলো আছে মানুষের, সেগুলো কিন্তু সহজেই এই এমএমপিআই পরীক্ষার মাধ্যমে আমরা দেখতে পাই বা ধরা পড়ে। এবং এই এমএমপিআই 2 কিন্তু আবার বলা হয় যে মিনেসোটা মাল্টিফেজিক পার্সোনালিটি ইনভেন্টরি, আমরা এই নামে বলে থাকি। ইনভেন্টরি 2 সেটা আবার পরবর্তীকালে রিস্ট্রাকচার করা হয়েছিল, সেটাকে আবার আরএফ বলা হয়, এমএমপিআই 2RF, ক্যাপিটাল আরএফ। এবং এটা বারে বারে এটাকে পাল্টানো হয়েছে এবং তার নির্দিষ্ট আলাদা আলাদা ভাবে নাম দেওয়া হয়েছে। পরবর্তীকালে আবার 478টা আইটেম তৈরি করা হয়েছে, সেটাকে নাম দেওয়া হয়েছে এমএমপিআই এ।
যেটা কিন্তু যে সম্পূর্ণ এজ অ্যাপ্রোপ্রিয়েট, মানে বয়স ঠিক ওই বয়সের লোককেই কিন্তু আমরা নিতে পারি, অর্থাৎ অ্যাডোলেসেন্সের উপরে কিন্তু এই পদ্ধতি আমরা অ্যাপ্লাই করতে পারি। আর এই এমএমপিআই দ্বারা আমরা সাইকোপ্যাথোলজি আমরা সহজেই দেখতে পাই, তার যদি কোনো রকম ক্লিনিক্যাল অ্যাবনরমালিটি থাকে সেগুলো আমরা সহজেই ধরা পড়তে পারে। এবং এমএমপিআই হচ্ছে আবার ইন্ডিয়ান পপুলেশন বা ভারতীয় জন্যেও কিন্তু সেটাকে আবার চেঞ্জ করা হয়েছে বা তার একটা নাম দেওয়া হয়েছে, সেটা হচ্ছে মাল্টিফেসিক কোয়েশ্চেনিয়ার। কে বানিয়েছেন? চট্টোপাধ্যায়, সোম এন্ড বিশ্বাস 1993 তে ভারতীয়দের জন্যও কিন্তু নির্দিষ্ট এই এমএমপিআই একটি পদ্ধতি তৈরি করেছেন এবং যার দ্বারা এই পার্সোনালিটির মূল্যায়ন হয়ে থাকে। এরপর আসবো সিপিআই বা ক্যালিফোর্নিয়া সাইকোলজিক্যাল ইনভেন্টরি, যেটাকে আমরা ছোট করে সিপিআই ও বলে থাকি। তো যেরকম আমরা এমএমপিআই দেখলাম সেরকম সিপিআই অর্থাৎ এটা একটা স্পেসিফিক বা নির্দিষ্ট একটা টেস্ট যেটা কিন্তু আমরা নরমাল অ্যাডাল্টের উপরে নিয়ে থাকি। এবং এই সিপিআই কিন্তু অনেক রকম এমএমপিআই এর মতো অনেক দিক আমরা এই ব্যক্তিত্বের দিককে আমরা এখানে এর মাধ্যমে দেখতে পাই। এবং এর আবার নির্দিষ্ট কিছু এডিশন বা রিভাইজ কিছু চেঞ্জ হয়েছে এবং সেটা হচ্ছে 434টা ট্রু ফলস সেটাকে দেওয়া হয়েছে এবং সেটা তার স্কেল হচ্ছে 20 বা 20 এবং তাকে আবার ছোট করা হয়েছে, তার ছোট ফর্ম হিসেবে এই সিপিআই কে আবার পরবর্তীকালে রিভাইজ করা হয়েছে 2002 সালে এবং সেটা করেছে গগ এবং 1996 এ করেছেন ব্র্যাডলি এবং গগ। তাহলে দেখতে পাবো যে অনেক আস্তে আস্তে এগুলো কিন্তু রিভাইজড এডিশনেও কিন্তু অনেক বিভিন্ন আলাদা আলাদা নামে আমরা কিন্তু এই ব্যক্তিত্বের মূল্যায়ন করে থাকি। এরপর আসছে যে নিউরোটিসিজম বা এক্সট্রাভার্সন, ওপেননেস, পার্সোনালিটি ইনভেন্টরি রিভাইজ, যেটাকে আমরা ছোট করে বলে থাকি NEOPIR। NEOPIR অর্থাৎ নিউরোটিসিজম, N ফর নিউরোটিসিজম, এক্সট্রাভার্সন, E ক্যাপিটাল E হচ্ছে এক্সট্রাভার্সন, O হচ্ছে ওপেননেস, P হচ্ছে পার্সোনালিটি, I ইনভেন্টরি, আর R হচ্ছে যেহেতু সেটা রিভাইজড হয়েছে সেহেতু সেটাকে R বলা হয়। তাহলে এটাও কিন্তু খুব বেশি ব্যবহার করা হয় এই পার্সোনালিটি অ্যাসেসমেন্ট পদ্ধতি এবং ম্যাক ক্লে 1995 এ এটা প্রথম তিনি বার করেন এবং এটা কিন্তু 5 ফ্যাক্টর মডেল অফ পার্সোনালিটির উপর তৈরি, যেটা আমরা ইউনিট 1 এ পড়েছি, যেটাকে আমরা পরবর্তীকালে দেখেছি যে কিভাবে এই ইন্ট্রোভার্সন নিউরোটিসিজমের 5টা ফ্যাক্টর যেটা পার্সোনালিটিকে দেখায়, যেমন হচ্ছে নিউরোটিসিজম এক, দ্বিতীয়ত হচ্ছে এক্সট্রোভার্সন, আর ওপেননেস সে কতটা সবার সাথে মিলতে পারছে, তার ব্যবহারিক দিকটা বা এক্সপেরিয়েন্স, এবং এগ্রিয়েবলনেস এন্ড কনশাসনেস মানে সে কতটা সবকিছুকে মেনে চলতে পারছে এবং তার অবশ্যই তার নিজস্ব ব্যক্তিত্ব গুলো কিন্তু আলাদা আলাদা ভাবে এখানে ধরা পড়ছে এবং এটা কিন্তু কিছু আলাদা আলাদা ছোট 6 ভাগে এর কিছু সাব স্কেলস আছে। সেই সাব স্কেলসে আবার তার 5টা করে ডাইমেনশনে সেই স্কেলটাকে ভাগ করা হয়েছে এবং এই স্কেলে টোটাল কটা আইটেম আছে না 240টা আইটেম আছে। তাহলে এই গেল এই নিউরোটিসিজম বা এক্সট্রাভার্সন, ওপেননেস, পার্সোনালিটি ইনভেন্টরি রিভাইজ, যেটাকে আমরা ছোট করে NEOPIR ও বলে থাকি। আর হচ্ছে রিভাইজড এডিশন বলে সেটাকে আর বলা হয়। এরপর আসছে 16PF, যেটা কিন্তু দেখবো খুব খুব বেশি ব্যবহার করা হয় এবং 16 অর্থাৎ 16টা এই ব্যক্তিত্বের যে ফ্যাক্টর গুলো আমরা দেখি সেটা এই কোয়েশ্চেনিয়ারের মাধ্যমে ধরা পড়ে এবং এই যে টেস্ট এটা কিন্তু
ব্রিটিশ সাইকোলজিস্ট ক্যাটল প্রথম ইনি এই 16টা সোর্স বা ট্রেট ব্যক্তিত্বের সেইটাকে মাপতে গিয়ে কিন্তু এটি আনেন এবং এর কিন্তু 1949 এ প্রথমে এটা কিন্তু ফিফথ যে রিভিশন হয়েছিল সেটা কিন্তু এই ক্যাটল নামে এটা চিহ্নিত এবং এটা 1993 তে আবার রিভাইজড করা হয় এবং এই স্কেলটা কিন্তু এখন বর্তমানে ব্যবহার করা হচ্ছে এবং এর কিন্তু একটা এজ গ্রুপ আছে, যেমন 16 বছর বয়স বেশি কিন্তু এই যারা 16 বছরের ঊর্ধ্বে তারাই কিন্তু এই টেস্টের যোগ্য। তাহলে এই ক্যাপ্টেন ইনি কিন্তু কিছু ফ্যাক্টরকে আলাদা আলাদা ভাবে 16টা ডাইমেনশন অথবা 16টা ফ্যাক্টর এই ব্যক্তিত্বের আলাদা আলাদা ভাবে তুলে ধরেছেন এবং তার মাধ্যমে যে মানুষের যে ব্যবহারিক বা পার্সোনালিটি ট্রেট যেগুলো সেগুলো ধরা পড়ছে এবং এই ক্যাটল এবং পরবর্তীকালে তার কলিগরা কিন্তু আলাদা আলাদা ভাবে এই অ্যাডোলেসেন্ট পার্সোনালিটি কোয়েশ্চেনিয়ার তৈরি করেন, যেটাকে আমরা এপিকিউ বলে থাকি। তার নির্দিষ্ট বয়স সীমা হচ্ছে 12 বছর, 12 থেকে 18 বছর এবং তারপরে আসছে এপিকিউ যেটা হচ্ছে হাই স্কুল পার্সোনালিটি কোয়েশ্চেনিয়ার বলা হয়, সেটা এইচএসপিকিউ মানে অর্থাৎ যারা হাই স্কুল মানে 11-12 এর ছাত্রছাত্রীরা এবং এই ইএসপিকিউ যেটা হচ্ছে আর্লি স্কুল পার্সোনালিটি কোয়েশ্চেনিয়ার, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং এগুলো কিন্তু এডুকেশনাল পারপাসে মানে শিক্ষা জায়গায় কিন্তু এগুলো খুব বেশি ব্যবহার করা হয় এবং প্রি স্কুল পার্সোনালিটি কোয়েশ্চেনিয়ার আছে, অর্থাৎ যে শিশুরা স্কুলে ভর্তি হয়নি তাদের জন্যও কিন্তু নির্দিষ্ট একটি স্কেল আছে, যেমন হচ্ছে পিএসপিকিউ অর্থাৎ প্রি স্কুল পার্সোনালিটি কোয়েশ্চেনিয়ার এবং এটি পরবর্তীকালে ক্যাটেলের কিছু কলিগ যারা লিচটেনসেন, ড্রেগার এবং ক্যাটেল একসঙ্গে মিলে এই 1986 এ এই ধরনের টেস্ট কিন্তু আমাদের দিয়ে গেছে। তাহলে এই ক্যাটেলের বিভিন্ন রকম 16 পিএফ এর যে পার্সোনালিটি পদ্ধতি সেটা আমরা দেখলাম কিভাবে এই ব্যক্তিত্বের নির্দিষ্ট কিছু জায়গাকে খুব সুন্দরভাবে এই কোয়েশ্চেনিয়ারের মাধ্যমে আমরা দেখতে পাই। পরবর্তী যে পদ্ধতি রয়েছে সেটা হচ্ছে এমবিটিআই অর্থাৎ মায়ার্স ব্রিগস টাইপ ইন্ডিকেটর, যেটাকে ছোট করে এমবিটিআই ও বলা হয় এবং এটা মায়ারের নামে বলে এটাকে মায়ার্স ব্রিজ টাইপ ইন্ডিকেটর বলা হয় এবং এই পদ্ধতিও কিন্তু খুব বেশি এই পার্সোনালিটির যে ব্যক্তিত্বের যে নির্দিষ্ট ডাইমেনশন গুলো সেগুলো কিন্তু সহজেই আমরা দেখতে পাই এই এমবিটিআই ব্যবহার করে। তাহলে আমরা এই পার্সোনালিটি ইনভেন্টরির কিছু খুব গুরুত্বপূর্ণ কিছু পদ্ধতি দেখলাম। এক হচ্ছে পার্সোনালিটি ইনভেন্টরির প্রথম বা খুব ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ যে টেস্ট সেটা হচ্ছে এমএমপিআই, যেটা হচ্ছে মিনেসোটা মাল্টিফেজিক পার্সোনালিটি ইনভেন্টরি এবং সেটা আবার বিভিন্ন রিভাইজড এডিশনেও কিন্তু আমরা পরবর্তীকালে দেখতে পাই। তারপর আসছে সিপিআই বা ক্যালিফোর্নিয়া যে সাইকোলজিক্যাল ইনভেন্টরি, তারপরে আসছে নিউরোটিসিজম, এক্সট্রোভার্সন, ওপেননেস, পার্সোনালিটি, যেটাকে আমরা আবার ছোট করে এনইওপিআই আর্ট অর্থাৎ রিভাইজড এডিশন বলে থাকি এবং তারপরে করলাম 16 পিএফ। তাহলে আজকে এই পর্যন্তই।